সঙ্গীন হৃদয়ানুভূতি সিজন ১ পর্ব ২-৩ লেখিকা জান্নাতুল ফেরদৌস মিথিলা। অরিনের রুম থেকে ফিরে এসে রৌদ্র নিজের ঘরের দরজা আটকে বসে আছে। মনটা তার বড্ড অস্থির, কেমন যেন সব এলোমেলো লাগছে নিজের কাছে। এই অনুভূতি যে বড্ড খারাপ, নিষিদ্ধ ওর জন্য। রোদ তো সবটা জানে। না, এই নিষিদ্ধ অনুভূতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। নিজের মনেই এসব আওড়াতে লাগল রৌদ্র। একটা সময় দুহাত দিয়ে নিজের চুল খামচে ধরে মাথা চেপে বসে রইল বিছানায়। সেদিন সারাটা দিন রৌদ্র রুম থেকে বের হয়নি। খাবারের জন্য ডাকলে কখনো বলেছে ক্ষুধা নেই, কিংবা কখনো বলেছে খেতে ইচ্ছে করছে না। জুবাইদা বেগম নিজেও কয়েকবার ডেকে গেছে ছেলেকে, কিন্তু রোদ তো গোধরে বসেই আছে। অবশেষে তিনি ব্যর্থ হয়ে চলে গেলেন। কিছু পাওয়া, কিছু না পাওয়া, কিছু নতুন অনুভূতির সাথে পরিচিত হওয়া ইত্যাদির মধ্যেই কেটে গেল বেশ কিছু দিন। দেখতে দেখতে রৌদ্ররও বিদেশে চলে যাবার সময় ঘনিয়ে এসেছে। এই তো কালকেই সন্ধ্যার পর ফ্লাইট তার। রৌদ্রর মামাও চলে এসেছে দুদিন আগে। তিনিই নিয়ে যাবেন ভাগ্নেকে। জুবাইদা বেগম তো গত ৩ দিন আগ থেকেই কান্না জুড়ে বসেছেন, হুটহাট কাজের মাঝেই কান্না করে উঠছেন। বাকি তার জায়েরা মিলে তাকে সান্ত্বনা দিয়েই যাচ্ছেন, কিন্তু মায়ের মন কি আর অত শত বোঝে? রৌদ্রকে সামনে দেখলেই তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করে তার। কবির সাহেবেরও বুকটা কেমন ভার হয়ে আছে। শত হলেও বড় ছেলে তার, হয়তো তিনি রোদের মায়ের মতো অত কান্না করতে জানেন না, বা জানলেও পারেন না। বাবা কি না, বাবারা তো এমনি হয়, বাহিরটা নারকেলের খোলসের মতো শক্ত, কিন্তু ভেতরটা ঠিক শ্বাসের মতোই নরম। এদিকে বাড়ির সকলের মনেই দুঃখ বিরাজ করছে। রৌদ্র যে সকলের আদরের, কিন্তু এতস্ত ভাবনার ভিড়েও রৌদ্রর অভিব্যক্তি বোঝা বড় দায়। এ ছেলের কি কষ্ট হচ্ছে নাকি না কিছুই তার চেহারা দেখে বোঝার উপায় নেই। তার চেহারার ভাবভঙ্গি সেই চিরচেনা গম্ভীর হয়েই আছে। রুহি তো দুদিন ধরে ভাইয়ের সাথেই ঘুমাচ্ছে, ভাইয়ের হাতেই খাচ্ছে, ভাইয়ের হাত ধরেই রাখছে সারাক্ষণ। মায়ের মুখ থেকে শুনেছে তার ভাই নাকি অনেক দূরে যাচ্ছে পড়তে। ভাইকে এখন নাকি আর সারাদিন দেখতে পারবে না সে। এ কথা শোনা মাত্রই বুক ভাসিয়ে কেঁদেছে মেয়েটি। অনিকও ভাইয়ের সাথে সাথে থাকছে, ভাইকে সে যেমন মান্য করে তেমনই ভালোবাসে। কিন্তু উল্টো দিকে বাড়ির একটি মাত্র সদস্য আছে, যিনি কিনা এসবের আগেও নেই পিছেও নেই, তিনি যে আর কেউ নন অরিন। রৌদ্রর চলে যাওয়ার ব্যাপারটা যে অত ভালো করে বোধগম্য হয়নি ৭ বছরের পিচ্ছিটার, হলে হয়তো এতক্ষণে রুহির মতো বুক না ভাসালেও ঘর কাঁপিয়ে কান্না করত ঠিকই। রৌদ্রর চলে যাওয়া নিয়ে রুহির কান্না দেখে কিছু না বুঝেই সে কি ঘর কাঁপানো কান্না তার। অরিনের কান্না শুনেই সকলে হন্তদন্ত হয়ে ছুটে এসে ওকে জিজ্ঞেস করতে লাগলেন এত কান্না করছে কেন। সে হাতের তালু দিয়ে চোখ ডলতে ডলতে বলতে লাগল, রুহিপু কাঁদছে দেখে আমারও কান্না পেয়ে গেছে। সকলে অরিনের কথা শুনে হাসবে না কাঁদবে কিছুই বুঝল না। অবশেষে তাকে অনেক ভুলভাল বুঝিয়ে শান্ত করতে লাগল সকলে। অগত্যা ওর জন্য রুহিও নিজের কান্না থামিয়ে ছোট্ট অরিনের ২ গালে চুমু খায়। ব্যাস অমনি কান্না শেষ অরিনের। রুহিকে ঝাপটে ধরে নিজের ছোট আদুরে হাতগুলো দিয়ে। এতক্ষণ দরজার সামনে দুহাত বুকে ভাঁজ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই দেখছিল রৌদ্র। পিচ্চি অরিনের এই বাচ্চামো দেখে নিজের অজান্তেই ঠোঁটে ফুটে উঠল এক চিলতে হাসি। পরক্ষণেই তা মিলিয়ে গেল আড়ালে কারো দৃষ্টিগোচর হবার আগেই। সেদিন পুরোটা সময় রৌদ্র তার পরিবারের সকলের সাথে কাটিয়েছে, এবং রাতে বাবা মায়ের সাথেই ঘুমিয়েছে সে। বিছানার একপাশে সে, তার পাশে তার বাবা, তারপর তার মা, এবং তার পাশে রুহি। পরদিন সকালে সকলেই ব্যস্ত বিভিন্ন কাজে। আজকেই রৌদ্রর সন্ধ্যার পর ফ্লাইট। জুবাইদা বেগম ছেলের পছন্দের এটা ওটা বানাতে ব্যস্ত। রাফিয়া বেগম রোদের জন্য গাজরের সন্দেশ, নারকেলের নাড়ু, পাটিসাপটা পিঠা, দুধ পাকন পিঠা ইত্যাদি বানাচ্ছেন। এগুলো নাকি তিনি দিয়ে দিবেন ছেলেটার সাথে। মাইমুনা বেগম আর রাইসা বেগম মিলে ঘরের সকলের জন্য রাঁধছেন। এদিকে রৌদ্র বসে আছে তার বাবা চাচাদের সাথে। তারা সবাই তাকে বোঝাচ্ছে ঠিকমতো চলবে, ঠিকমতো খাবে, পড়বে এসবই। রৌদ্র প্রায় অনেকদিন আগেই তার বাবাকে বলে দিয়েছিল সে নাকি একজন হার্ট সার্জন হতে চায়। এতে অবশ্য কবির সাহেব বেশ খুশিই হয়েছেন। ছেলে ডাক্তার হতে চায়, মানুষের সেবা করতে চায়, এর চেয়ে ভালো আর কী বা হতে পারে। তিনিই পরিবারের সকলকে জানিয়েছিলেন ছেলের ডাক্তার হবার ইচ্ছের কথা। পরিবারই ভীষণ খুশি।
পুরো ড্রয়িং জুড়ে বিশাল বড় বড় লাগেজ রাখা হয়েছে। এগুলো দেখেই পিচ্চি অরিন কৌতূহলের সাথে জুবাইদা বেগমকে জিজ্ঞেস করল, ও বড় মা, এত ব্যাগ কিসের? আমরা কি কোথাও বেড়াতে যাচ্ছি? জুবাইদা বেগম এ কথা শুনে এগিয়ে আসেন অরিনের কাছে এবং তার গালে হাত রাখেন। না মা, আমরা কোথাও যাচ্ছি না, তোমার রোদ ভাই যাচ্ছে, এখন থেকে ও সেখানেই থাকবে রে মা, বলেই একটি দীর্ঘশ্বাস ফেলেন। ছোট্ট অরিন কি বুঝল কে জানে, এক ছুটে বড়মার কাছ থেকে দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে রোদের ঘরে চলে যায়। গিয়েই রোদের সামনে হাঁটুতে দুহাত ভর দিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলে হাঁপাতে থাকে। রৌদ্র ওর এমন আগমনে ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে, যেন বুঝতে চাইছে ওর হলোটা কি। বেশ কিছুক্ষণ পর অরি টলমল চোখে রোদের দিকে তাকায়। ওর টলমল চোখ দেখেই রৌদ্রর বুকটা ধক করে ওঠে। তবুও সে নিজেকে স্বাভাবিক রাখে আর শুনতে চাই অভিমানিনীর অভিমানী কথাগুলো। অরিন কিছুক্ষণ রোদের দিকে তাকিয়ে বলে উঠে, রোদ ভাই, তুমি নাকি চলে যাচ্ছ একেবারে, এখন থেকে নাকি নতুন জায়গায় থাকবে, এ বাড়িতে থাকবে না? চলে যাচ্ছি, ছোট করে ওর দিল রৌদ্র। যেও না রোদ ভাই, তুমি চলে গেলে আমায় চকলেট কে দিবে? ঘুরতে কে নিয়ে যাবে? কাদো কাদো হয়ে বলল অরি। ছোট্ট অরিনের কথা শুনে রোদ কিছুপল চেয়ে রইল। অতঃপর বলতে লাগল, আমি চলে গেলে কি হয়েছে অরি? অনিক আছে না, ও কিনে দিবে চকলেট, তোকে ঘুরতে নিয়ে যাবে। না না ভাই, ও আমার চকলেট খেয়ে ফেলে, আর ঘুরতে নিয়ে কিভাবে যাবে? ও তো বিকেলে ক্রিকেট খেলতে চলে যায়। না, এখন থেকে ও এসব কিছুই করবে না, আমি ওকে বলে যাব তোর চকলেট না খেতে, তোকে ঘুরতে নিয়ে যেতে। এখন তুই এখান থেকে যা, আমি কাজ করব। না না, আমার তোমাকেই লাগবে রোদ ভাই, জেদ ধরে বলতে লাগল অরিন। অরি, জ্বালাস না, যা এখন। হুট করে অরি এক প্রশ্ন করে বসে, আচ্ছা রোদ ভাই, তুমি চলে গেলে কি আমায় ভুলে যাবে? আবার কবে আসবে? ব্যাস, এই একটিমাত্র প্রশ্ন, আর অমনি রোদের হাত থেমে গেছে। আচ্ছা, পিচ্চিটা তো সামান্য একটা প্রশ্ন করল, এতে রোদের কি হল? ওর এমন দিশেহারা লাগছে কেন? কথাটা কেমন জানি তীরের মতো গিয়ে বিঁধল বুকে। এমনটা হচ্ছে কেন? আসলেই কি ও বিদেশে গেলে এই পিচ্চিটাকে ভুলে যাবে? আদৌ কি এটা এত সহজ? উফফ, বুকটা কেমন যেন করছে রোদের। না, হে মুহূর্তে একটু একা থাকা চাই তার, চাই চাই। তোকে যেতে বলছি না, মেকি রাগ দেখিয়ে হালকা ধমকের সুরে বলল রোদ। অরিন এমন ধমকে বেশ অভিমান করল, মুখ ফুলিয়ে ছুটে পালালো রুম থেকে। আর রোদ সে তাকিয়ে রইল তার চঞ্চল পিচ্চিটার দিকে। আপাতত যে বেশ অভিমান করেছে রোদের ওপর, তা ও ভালোই বুঝতে পারছে। দুপুরের সময় গড়াল। আজকে এহসান বাড়ির সকল সদস্য একসাথে বসেছে লাঞ্চ করতে। রৌদ্রকে কেউ তার নিজ হাতে খেতে দিচ্ছে না, বরঞ্চ রোদের দরকার ও পড়ছে না। বাবা চাচাদের থেকে শুরু করে মা চাচিরা সকলেই এক এক করে লোকমা দিয়ে খাইয়ে দিচ্ছে তাকে। রুহিও ভাইকে নিজের ছোট্ট হাতগুলো দিয়ে যতটুকু সম্ভব দিচ্ছে। অগত্যা সকলের এভাবে রৌদ্রকে খাওয়ানো দেখে অরিনও বায়না ধরেছে সেও তার রোদ ভাইকে খাওয়াবে। অবশেষে যখন খাওয়াতে গেল, তখন রৌদ্রর মুখে লোকমা তুলে খাবার দেওয়ার আগেই সবটা তার হাত থেকে পড়ে গেল। এই দেখে পিচ্চির কি অভিমান। অবশেষে প্রচুর কসরত শেষে তিনি খাওয়াতে সক্ষম হলেন। তবে এভাবেই কেটে গেল তাদের খাওয়ার মুহূর্তটা। সময় গড়িয়ে বিকেলে এসে থামল। ঘনিয়ে এলো রৌদ্রর বিদায়ের সময়। রৌদ্রর বাবা চাচারা সকলে মিলে এয়ারপোর্টে যাবেন। এদিকে রৌদ্রর যাওয়ার সময় ছেলেকে বুকে নিয়ে সে কি কান্না জুবাইদা বেগমের। বাকিরা তাকে সান্ত্বনা দিতে ব্যস্ত। বাসার বড় ড্রয়িং জুড়ে বসে আছেন বাড়ির সকল সদস্য, নেই শুধু একজন, কিন্তু রৌদ্রর চোখ এবং মন দুটোই যেন খুঁজছে সেই একজনকে, সেই চঞ্চলা পিচ্চিটাকে। কোথাও দেখতে না পেয়ে তার মেজ মাকে জিজ্ঞেস করল, মেজ মা, অরি কই? বাবা, ও তো এখন ভাতঘুম দিচ্ছে, তুই 1 মিনিট দাঁড়া, আমি ওকে নিয়ে আসছি। সোফা ছেড়ে উঠতে উঠতে বলতে লাগলেন তিনি। অগত্যা তাকে থামিয়ে দিয়ে বলে উঠল রোদ, না থাক মেজ মা, ওকে জাগিও না, ওকে জাগালে এখন শুধু শুধু কান্নাকাটি করবে, তার চেয়ে বরং আমি গিয়ে একবার দেখে আসি। আচ্ছা বাপ, বলেই রোদ চলে গেল তার মেজ মার রুমে। রুমে প্রবেশ করেই গিয়ে দাঁড়াল বিছানার পাশে, যেখানে আপাতত চঞ্চল পিচ্চিটা চুপচাপ ঘুমিয়ে আছে। রোদ কয়েকপল সেই ঘুমন্ত মায়াবী মুখটার দিকে তাকিয়ে থেকে হাঁটু গেড়ে বিছানার পাশে মেঝেতে বসে পড়ল। আস্তে আস্তে অরির মাথায় হাত বুলাতে লাগল রৌদ্র। হঠাৎ মস্তিষ্কে তোড়াক করে বাজতে লাগল সেই তীক্ষ্ণ কথাটা,
রোদ ভাই, তুমি কি আমায় ভুলে যাবে? কথাটা মনে হতেই আবারও বুকটা ধক করে উঠে রৌদ্রর। সে ধিমি আওয়াজে বলতে লাগল, তোর কাছে আসলে আমার এমন লগে কেন অরি? কেন তোর মতো এক পিচ্ছি আমার বুকটায় তোলপাড় তুলছে সারাক্ষণ? এ কেমন দহন রে? আমি তো সবটাই বুঝি, কিন্তু তুই তো এখনও অবুঝ রে। আমি ফিরে আসব অরি, ঠিক ততদিন পর যতদিনে তুই বুঝতে শিখবি বুঝতে শিখবি ভালোবাসা কি। দোয়া করি খুব ভালো থাক তুই। উদ্ধৃতি চিহ্ন। এই বলে উঠে পড়ে সে রুম ছেড়ে বের হতে উদ্যত হতেই আবার কি যেন একটা মনে করে আবারও পিছনে ফিরল রোদ। এবার গিয়ে অরির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলতে থাকে, রোদ, তোকে ভুলে যাওয়ার আগে আমার এই নিঃশ্বাস বন্ধ হোক। আমাকে ভুলে যাওয়ার ক্ষমতা ও যেন তোর কভু না হোক। ভালো থাকিস সানশাইন। এই বলে আর এক মুহূর্তও সেখানে থাকল না রোদ। চলে গেল সে। কিন্তু যাওয়ার আগে যে নিজের মনের অব্যক্ত কিছু কথা বলে চলে গেল এই ঘুমন্ত পরীটাকে, সে কি আর আদৌ শুনতে পেল? পাবেই বা কি করে সে যে গভীর ঘুমে রয়ে গেল কিছু মনের অনুরক্তি এই চার দেয়ালের মাঝে। আদৌ কি কখনো রোদের এই অব্যক্ত প্রণয় বুঝবে তার প্রেয়সী? সম্ভব কি কখনো এই সম্পর্ক? হয়তো হ্যাঁ, হয়তো বা না। দেখা যাক সময়ের সাথে সাথে এ প্রণয় কি থাকবে নাকি আবার সঙ্গীন হৃদয়ানুভূতি হিসেবে ধরা দিবে দুজনের মাঝে। বর্তমান 11 বছর পর কপালে হাত রেখে অতীতের সেই স্মৃতিগুলো মনের কোণে আওড়াতে আওড়াতে একটা সময় ঘুমিয়ে পড়লেন কবির সাহেব। চারিদিকে ফজরের আজান ভেসে আসছে। কিছুক্ষণ পরেই জেগে উঠলেন জুবাইদা বেগম। পাশেই স্বামীর ঘুমন্ত নির্মল মুখশ্রীর দিকে তাকিয়ে রইলেন কিক্ষণ। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বিছানা ছেড়ে তিনি উঠে চলে গেলেন ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ পর একেবারে অজু করে বের হলেন তিনি। বের হয়ে আবারও স্বামীর দিকে তাকালেন, আর ভাবলেন হয়তো রাতে অসুস্থ হয়ে যাওয়ায় ক্লান্ত সে, তাই তিনি স্বামীকে ডাকলেন না, নিজেই নামাজ পড়তে চলে গেলেন। নামাজ শেষে কিছুক্ষণ কোরআন পড়লেন জুবাইদা বেগম। এটা যে তার রোজকার অভ্যাস। এখনও কবির সাহেব গভীর ঘুমে। কোরআন পড়া শেষে তিনি চলে গেলেন তাদের বাগানে। বলা বাহুল্য, এহসান বাড়ি এখনও যৌথ থাকায় বাড়িটি বেশ ভালোই বড়। নিচতলায় 4 রুমে কবির এহসান, সাব্বির এহসান, তায়েফ এহসান, তাশরিক এহসান এই 4 ভাই থাকেন। আর দোতলায় আছে 5 রুম। সিঁড়ি দিয়ে উপরে উঠে একেবারে বামদিকের কর্নারের রুমটা অনিকের, তার পাশের রুমটা আহি আর মাহির, তার পাশেরটা রিমির। এই 3টা রুমের পরেই মাঝে একটা ছোট্ট বসার মতো ড্রয়িং রুম, সেখানেও সোফা সেট বিছানো। এর ঠিক ডান পাশের প্রথম রুমটা অরির, তার পাশের রুমটা রৌদ্রর। বিশাল এই ডুপ্লেক্স বাড়িটির সামনে রয়েছে গেট অবধি বেশ খানিকটা চওড়া রাস্তা। বাড়িটার একপাশে রয়েছে ফুল বাগান। বাগানটিতে রয়েছে বেশ কয়েক ধরনের ফুল গাছ, গোলাপ, রজনীগন্ধা, ঢালিয়া, গাধা, সূর্যমুখী, আর সবশেষে রয়েছে রৌদ্রর শখের কাঠ গোলাপ গাছটি। জুবাইদা বেগম চলে এলেন বাগানে হাঁটতে। তার ছেলে রৌদ্রর হাতে করা বাগান এটা। রোজ তিনি এখানে আসেন হাঁটতে। এখানে আসলে তার মনটা আপনা আপনিই ভালো হয়ে যায়। ছুঁয়ে ছুঁয়ে দেখতে থাকেন ছেলের রেখে যাওয়া স্মৃতিগুলো। প্রতিদিন তিনি এগুলোর যত্ন নেন। এমনকি ছেলের রুমটিও রোজ নিয়ম করে গোছান তিনি। আসলেই কি গোছানো, শুধু ছেলের রুমে গিয়ে চুপচাপ একবার বিছানায় হাত মরানো, ছেলের ছবির ফ্রেমে চুমু খেয়ে চোখ থেকে 2-3 ফুটো অশ্রু গড়ানো, ছেলের স্কুল থেকে জিতে আনা প্রাইজগুলো নিজের শাড়ির আঁচল দিয়ে বারবার মুছে ঠোঁটে এক চিলতে হাসি ফুটানো, ছেলের স্কুল ড্রেসটি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বুকে জড়িয়ে থাকাই যেন তার রোজকার রুটিনের এক বিরাট অংশ। এগুলো তিনি প্রতিদিনই করেন, আর করবে নাই বা কেন? মা তো নারী ছেঁড়া ধন তার। কতগুলো বছর সামনে থেকে দেখেন না, একটু ছুঁতে পারেন না, একটু জড়িয়ে ধরে কপালে চুমু খেতে পারেন না, এর চেয়ে বড় কষ্ট আর কি বা আছে? রৌদ্র চলে যাবার পর প্রথম 5 বছরে ছেলেটা প্রতি বছরে একবার করে আসত, কিন্তু আস্তে আস্তে ছেলের পড়ার চাপও বাড়তে থাকে, আর ছেলের আশাও বন্ধ হয়ে যায়। আজ প্রায় 6 বছর ছেলেটা আসে না। এগুলো ভাবতেই দীর্ঘশ্বাস ফেলেন তিনি। হঠাৎ ঘাড়ে কারো শীতল স্পর্শ পেতেই পেছনে ফিরেন তিনি, তাকিয়ে দেখেন রাফিয়া বেগম দাঁড়িয়ে আছেন। জুবাইদা বেগমকে চুপ থাকতে দেখে প্রশ্ন করলেন রাফিয়া বেগম, রোদের কথা মনে পড়ছে জবা? এ কথার উত্তরে ছোট্ট করে শ্বাস ফেলেন জুবাইদা বেগম। রাফিয়া বেগম যেন তার উত্তর পেয়ে গেছেন, তাই তো এক হাতে জড়িয়ে নিলেন প্রাণপ্রিয় বান্ধবী কমবনকে, মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, চিন্তা করিস না জবা, আমাদের রোদ ভালো আছে,
এই তো আর কটা দিন, এরপরেই তো শেষ। ইনশাআল্লাহ ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। তুই শুধু দোয়া কর বোন। অতঃপর দু হাতে আগলে ধরলেন জুবাইদা বেগমের মুখখানা, গড়িয়ে পড়া অশ্রুগুলো মুছে দিলেন সযত্নে। জুবাইদা বেগম ও মন এবং নিজেকে ধাতস্থ করে নিলেন শীঘ্রই। তারপর জনে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাড়ির ভেতরে প্রবেশ করলেন। ইতোমধ্যেই মাইমুনা বেগম ও রাইসা বেগম ও উঠে পড়েছেন ঘুম থেকে। তারপর চারজামিলে হাতে হাতে সকালের নাস্তার প্রস্তুতি করতে লাগলেন। সকাল সকাল ৮টা, কবির সাহেব ঘুম থেকে উঠলেন সবে। রোজ ভোরে নামাজ পড়ে হাঁটতে বের হন তিনি, কিন্তু আজ শরীর ততটা ভালো না থাকায় গেলেন না। অতঃপর ফ্রেশ হতে চলে গেলেন তিনি। ফ্রেশ হয়ে বের হতে না হতেই দেখলেন তার ঘরে তার ভাইয়েরা উপস্থিত। তিনি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলেন সকলের পানে। ওয়াশরুমের দরজার আওয়াজ পেতেই ৩ ভাই চাইলেন সেদিকে। কবির সাহেবকে দেখেই তারা তড়িঘড়ি করে কবির সাহেবকে ধরাধরি করে বিছানায় বসিয়ে নিজেরা বসলেন তাকে ঘিরে। কবির সাহেব খাটে, তার ডান হাত ধরে বসে আছেন সাব্বির সাহেব, বাম হাত ধরে বসে আছেন তায়েফ সাহেব, আর দু পায়ের সামনে হাঁটু মুড়ে বসে আছেন তাশরিক সাহেব। কবির সাহেব কিছুক্ষণ হতভম্ব হয়ে রইলেন ভাইদের কাণ্ড দেখে। কিছুক্ষণ পর নিজে থেকে কিছু জিজ্ঞেস করবেন, তার আগেই তার ভাইয়েরা জিজ্ঞেস করতে লাগলেন একে একে, ভাইজান তোমার নাকি কাল রাতে শরীর খারাপ করেছে? বেশ চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন সাব্বির সাহেব। ভাইজান তোমার নাকি বুকে ব্যথা উঠেছিল? পরপরই একইভাবে জিজ্ঞেস করল তায়েফ এহসান। ভাইজান এখনও কি খারাপ লাগছে? ডাক্তার ডাকব? এবার জিজ্ঞেস করলেন তাশরিক সাহেব। ওরে তোরা কি শুরু করলি বাচ্চাদের মতো? একে একে প্রশ্ন করেই যাচ্ছিস, আমাকে অন্তত বলতে দে কিছু। আমার কিছু হয়নি, আমি ঠিক আছি আলহামদুলিল্লাহ। কবির সাহেব হাত দুটো ছাড়াতে চেয়ে বললেন। কিন্তু ভাবিমা যে বলল, তোমার নাকি শরীর খারাপ করেছিল রাতে, আবার তুমি নাকি ঔষধও খেয়েছ বুকে ব্যথার। সকলে একসাথে বলতে লাগল। ও কিছু না, এই বয়সে এসব একটু আধটু হয়, তোরা এত চিন্তা করিস না। ভাইদের আশ্বাস দিয়ে বলতে লাগলেন কবির সাহেব। চিন্তা হবে না কেন ভাইজান, তুমি ছাড়া আমাদের বা আছে বলো? তুমিই যে আমাদের বাবা মা সব। ৩ ভাই বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কথাগুলো বলে একসাথে বড় ভাইয়ের কোলে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে। কবির সাহেব ভাইদের এমন অকৃত্রিম ভালোবাসায় সন্তুষ্টির হাসি হাসেন। অতঃপর নিজেও তাদের আগলে জড়িয়ে ধরেন। দরজার বাহির থেকে রুমে উকি দিয়ে এতক্ষণ দাঁড়িয়েছিলেন বাড়ির বউরা। ৪ ভাইয়ের এমন মিল, অকৃত্রিম ভালোবাসা দেখে সকলেরই যেন চোখ এবং মন জুড়িয়ে যায়। কেউ দেখলে বলবে এদের এত বয়স হয়েছে, অথচ দেখো এখনও কেমন বাচ্চাদের মতো করে। এসব দেখে মনে মনে সকলে দোয়া করতে লাগলেন, আল্লাহ যেন সর্বদা এদের জুটি সহিসালামত রাখেন। প্রায় আধ ঘণ্টা পর ৪ ভাই মিলে খাবার টেবিলে উপস্থিত হন। তার প্রায় ৫ মিনিট পরেই সিঁড়ি বেয়ে নেমে আসে অনিক, একদম ফরমাল গেটআপে। সেই কিশোর অনিক যে এখন একজন সুঠামদেহী যুবক। ৫-১১ ইঞ্চি উচ্চতার ২৬ বছরের বলিষ্ঠ গড়নের যুবক সে। ফর্সা গায়ের রং আর থুতনিতে ভাগ পড়া ছেলেটার হাসি দেখলেই যে কেউ মুগ্ধ হতে বাধ্য। সবসময় প্রাণবন্ত আর হাস্যোজ্জ্বল থাকাই যেন অনিকের অন্যতম পজিটিভ দিক। অনিক একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছে, এই তো সবে ৩ মাস হল। অনিকের ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার, তাই তো সে রৌদ্রর মতো মেডিকেলে না গিয়ে বুয়েটে পড়েছে। কবির এহসান তাকেও তার এসএসসির পর বিদেশে পড়াশোনার জন্য যেতে বলেছিলেন, কিন্তু অনিকের এক কথা, সে কিছুতেই বিদেশে পড়তে যাবে না, দেশেই স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়বে। অগত্যা তাকে আর কেউ জোর করেনি। অনিকের পড়াশোনা শেষে সাব্বির সাহেব তাকে বলেছিলেন পারিবারিক ব্যবসায় যোগ দিতে, কিন্তু অনিক এই প্রস্তাব একেবারেই নাকচ করে দেয়। সেদিন সে তার বাবাকে বলেছিল, বাবা আমার ইচ্ছে হচ্ছে ইঞ্জিনিয়ার হিসেবে কোথাও জব করা। ব্যবসার প্রতি আমার কোন ইন্টারেস্ট নেই, প্লিজ জোর করো না এ বিষয়ে। ইন্টারেস্ট নেই মানে? রোদ তো এখানে নেই, থাকলে তাকেই বলতাম ব্যবসায় জয়েন করতে। কিন্তু তুমি তো আছো, দেখো আমার আর ভাইজানের বয়স হয়েছে, আমরা আর কতদিন সবটা সামলাতে পারব বলো? এখন যদি তোমরা না সামলাও তাহলে কিভাবে হবে? সাব্বির সাহেব কিছুটা রাগান্বিত হয়ে বলতে থাকেন। সাব্বির থামো তুই, ওর যেই প্রফেশনে ইচ্ছে ও সেই প্রফেশনে যাবে, ওর ওপর কোনো প্রকার জোর করিস না। তোরা কি ভুলে গেলি, আমি কখনোই তোদের কাউকে নিজ নিজ প্রফেশন বেছে নেওয়া থেকে বাধা দেয়নি। তুই নিজ ইচ্ছেতে আমার সাথে ব্যবসায় যোগ দিয়েছিস,
তায়েফ নিজ ইচ্ছানুযায়ী পুলিশ হয়েছে এবং তাশরিক ও প্রফেসর হয়েছে স্বেচ্ছায়। তাহলে তুই কেন ছেলেকে জোর করছিস এ বিষয়ে? মনে রাখবি জীবনটা ওর, আমি চাই না ওর জীবনে ও আমাদের জোরের বসে এমন প্রফেশনে জড়াক যেটা ও পছন্দই করে না। কেননা আমি চাই না শেষ বয়সে ওর নিজের জীবন নিয়ে কোন আফসোস থাকুক। বাবা অনেক, তোমার যেটা হতে ইচ্ছে করে সেটাই হও তুমি। মনে রেখো বড় আব্বু সবসময় তোমার সাথে আছি। কবির সাহেবের এমন কথায় সকলের মনে আরও একবার তার জন্য শ্রদ্ধা বেড়ে গেল। অনেক তো পারে না খুশি হয়ে তার বড় বাবাকে জড়িয়ে ধরতে, কিন্তু পরক্ষণেই নিজের অতি আবেগ সামলে নেয়। খাবার টেবিলের সামনে উপস্থিত হয়েই অনেক আগে কবির সাহেবকে জিজ্ঞেস করে, বড় আব্বু এখন কেমন আছো তুমি? শরীর কি খুব খারাপ করেছিল রাতে? ও বড় মা রোদ ভাইয়াকে কল করে বলেছে এ ব্যাপারে কিছু? না রে বাবা, এখনো বলিনি, ভাবছি একটু পর কল করব, এখন তো বোধহয় ওখানে ভোর রাত। জুবাইদা বেগম খাবার সার্ভ করতে করতে বলেন। পাশেই দাঁড়িয়ে আছেন তার বাকি জায়েরা, এটা ওটা সকলকে এগিয়ে দিচ্ছেন তারা। অনেক চিন্তা করো না, আমি এখন আগে থেকে কিছুটা সুস্থ আছি, তুমি নাস্তা করতে বসো, অফিসে লেট হচ্ছে না তোমার, কবির সাহেব বললেন। সত্যি ঠিক আছো তো বড় আব্বু? হ্যাঁ হ্যাঁ, বসো এখন, বলেই খাওয়া শুরু করলেন কবির সাহেব। এরই মধ্যে তায়েফ আহসান জিজ্ঞেস করলেন, ভাইজান রোদ কি বলেছে কবে আসবে ও? ওর তো পড়া আরও 2 বছর আগে শেষ হল, দেশে আসবে কবে? উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, ও তো বলল সেখানকার এক হসপিটালে নাকি হিসেবে জয়েন করেছে। ওর ধারণা আপাতত বাহিরে কোন হসপিটালে চিকিৎসক হিসেবে থেকে স্পেশালাইজড হয়ে তারপর নাকি দেশে ফিরবে। রোদ তো বলল বিডি বেক করে কোন এক হসপিটালে যেন জয়েন করবে, কি যেন ছিল নামটা, মনে করার চেষ্টা করতে লাগলেন কবির সাহেব। ভাইজান NICVD হসপিটাল, তাশরিক সাহেব বলে উঠেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, মাথা নাড়িয়ে জবাব দিতে লাগলেন কবির সাহেব। হ্যাঁ তা বুঝলাম, জয়েন করেছে তাও তো 2 বছর আগে। এখন তো রৌদ্র মাশাআল্লাহ বেশ অভিজ্ঞ একজন হার্ট সার্জন হিসেবে পরিচিতি পাচ্ছে। বলি কি, এবার ছেলেটাকে ফিরে আসতে বলো। সাব্বির সাহেব কিছুটা সময় নিয়ে বললেন কথাগুলো। দেখি ওর সাথে কথা বলবো না হয় এ বিষয়ে। কিছুক্ষণ চুপ থেকে তারপর বললেন কবির আহসান। এইসব কথার মাঝেই তারা নাস্তা শেষ করলেন। তারপর সকলে যার যার কর্মস্থলে চলে গেলেন। বাড়ির কর্তাদের বিদায় দিয়ে গৃহিণীরা অপেক্ষা করতে লাগলেন বাকি ছেলে মেয়েদের। জুবাইদা কবির দম্পতির মেয়ে রুহি, এবার অনার্স 2য় বর্ষের ছাত্রী। ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে ইডেন মহিলা কলেজে পড়ছে সে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, 5'4", উচ্চতা এবং ছিমছাম গায়ের গড়ন তার। উজ্জ্বল শ্যামলা গায়ের রং হলেও মুখটায় যেন রাজ্যের মায়া এই মেয়ের। মায়া মায়াজোড়া ভ্রুর ডাগর ডাগর আখিগুলোর দিকে তাকালে যেন চোখ ফেরানো দেয়। মাইমুনা বেগমের 2 মেয়েও যেন এক চেহারার 2টি পুতুল। যমজ হওয়ায় একই উচ্চতা 5'2" তাদের। হয়তো বয়সের সাথে লম্বা হবে। দুজনের গায়ের রং একই হলুদ ফর্সা। বাহির থেকে দেখলে হুটহাট কেউ ধরতে পারবে না কে আহিরা কে মাহিরা। কিন্তু তাদের আলাদা করার জন্য ছোট্ট একটা পার্থক্য হচ্ছে, আহিরার বা চোখের ভ্রুর সামনে একটি তিল আছে যা মাহিরার নেই। এই পার্থক্যটি অবশ্য ওদের পরিবারের মানুষজন ছাড়া তেমন কেউ ধরতে পারে না। ওরা 2 জন এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। রাইসা বেগমের ছেলে পুতুল, নামে যেমন দেখতেও তেমন গুলুমুলু নাদুসনুদুস বাচ্চাটা। ফর্সা টুকটুক গায়ের রং, ফুলো ফুলো গালগুলো দেখলেই যে কারোর ইচ্ছে করবে টেনে দিতে। পুতুল এখন সবে ক্লাস 8-এ পড়ে। আরেকজন সদস্য বাকি আছে, তিনি আর কেউ নন রাফিয়া বেগমের মেয়ে আর সকলের আদরের অরিন। 5 ফুট 4 ইঞ্চি উচ্চতার হালকা নাদুসনুদুস গায়ের গড়ন তার। গায়ের রং বুঝি ছোটবেলার থেকে আরও একধাপ ফর্সা হয়েছে যেন, একটুখানি টোকা দিলেই সেখান থেকে রক্ত বেরোবে। মেয়েটা যেমন ছটফটে তেমনি প্রাণবন্ত, ঠিক যেন ভাইয়ের জেরক্স কপি। হাসলে যেমন ফুলো ফুলো গাল দুটিতে টোল পড়ে, তেমনি তার সাথে তার হরিণী চোখ দুটিও হাসে। অরিন এবার HSC দিয়েছে। তার ইচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। তাই তাকে ভার্সিটির ভর্তি পরীক্ষার কোচিংয়ে দেওয়া হয়েছে। বাড়ির সকলের মধ্যমনি এ মেয়ে। তার চঞ্চলতাই যেন পুরো বাড়িকে মাথায় তুলে রাখে। রোদের মিষ্টি হাতছানি ছুঁয়ে যাচ্ছে চেহারায়, বারান্দা থেকে ভেসে আসছে পাখির কিচিরমিচির। সবকিছুই জানান দিচ্ছে একটি নতুন প্রভাতের। কিছুক্ষণ পর আড়মোড়া ভেঙে হামি দিতে দিতে বিছানায় শোয়া থেকে উঠে বসে অরিন।
চোখে এখনো রাজ্যের ঘুম, কিন্তু এখন যে আর তার ঘুমানো হবে না। কখন না জানি মা এসে ধুমসে বকুনি দিয়ে বসে তাকে। হঠাৎ করেই নাকে আসে এক মিষ্টি ঘ্রাণ, হ্যাঁ শিউলি ফুলের ঘ্রাণ। বারান্দার পাশেই আছে বহু পুরাতন একটি শিউলি ফুল গাছ। এটি অবশ্য তার রোদ ভাই ক্লাস 5-এ পড়াকালীন টিফিনের টাকা জমিয়ে কিনে এনেছিল। পরে নিজেই নাকি লাগিয়েছে গাছটা। গাছটি লাগানো হয়েছে রৌদ্রর ঘরের বারান্দা বরাবর, কিন্তু এখন গাছটি বেশ বড় হওয়ায় কয়েকটা ডাল অরিনের রুমের বারান্দার পাশেও উকি দিচ্ছে। শিউলি ফুলের মিষ্টি ঘ্রাণ অরিনের যে বেশ পছন্দ। অবশ্য এই রুমটা অরিনই বাছাই করে নিয়েছে এই রুমের বারান্দার পাশের শিউলি ফুল গাছটার জন্য। তাছাড়া এই রুমের বারান্দাটাও বেশ সুন্দর, আবার এ রুমের বারান্দা থেকে রৌদ্রর বারান্দাটাও দেখা যায়। এসব ভাবতে ভাবতেই কিছুক্ষণ পর সামনের দেয়ালে থাকা ঘড়িটায় হঠাৎ চোখ গেল তার। ঘড়ি দেখতেই চক্ষু চড়পগাছ, 9টা বাজতে আর মাত্র 5 মিনিট, ঠিক 10টায় তার কোচিং। না আর দেরি করা চলবে না তার, তড়িঘড়ি করে ওয়াশরুমে ঢুকল ফ্রেশ হতে। পাক্কা 20 মিনিট পর একেবারে রেডি হয়ে নিচে নামে সে। অরিন নিচে নেমেই ড্রয়িং রুমে হালকা উকি ঝুঁকি মেরে ডাইনিং এরিয়ায় চলে যায়, গিয়েই দেখতে পায় টেবিলে রুহি, আহিরা আর মাহিরা বসে নাস্তা করছে। পুতুল আরও আগেই নাস্তা করে স্কুলে চলে গিয়েছে। তার সেজো মা আর ছোট মা তাদের সার্ভ করছে। অরিন গিয়ে নিজের চেয়ারে বসে পড়ে। যেই না খাবার প্লেট থেকে এক টুকরো পরোটা মুখে দিবে অমনি কেউ তার কান টেনে ধরল। ব্যথায় চোখ মুখ কুঁচকে কানে ধরা হাতটির মালিকের দিকে তাকাতেই ব্যথা ভুলে দাঁত বের করে লম্বা হাসি দেয় সে। কান যে আর কেউ না, রাফিয়া বেগম ধরেছে। মেয়ের হাসি দেখে কটমটিয়ে তাকিয়ে থেকে বললেন, না না, এবার আর আপনার হাসিতে ভুলছি না আমি। বেয়াদব মেয়ে, দিন দিন বেশ পাজি হচ্ছ তুমি। সকাল কয়টা বাজে? হ্যাঁ, অলরেডি সকাল 9টা বেজে 25 মিনিট বেজে গেছে, 10টায় ক্লাস। এতবর হয়েও কেন তোমাকে আমার ঘুম থেকে তুলতে হবে বলো? কবার গিয়ে রুমে ডেকে আসছি তোমায়, সে খেয়াল আছে তোমার? 18 বছরের মেয়ে হয়েও 10 বছরের বাচ্চার মতো করো তুমি। সকলের আদর পেয়ে পেয়ে দিন দিন বাদর হচ্ছ তুমি। আর কিছু বলতে গেলেই নিজের হাসি দেখাও। কি ভেবেছ কি তুমি প্রতিবার তোমার হাসি দেখিয়ে ভুলিয়ে দিবে আমায়? আজ আর এক চুলো ছাড় দিচ্ছি না তোমায়, পাজি মেয়ে। মায়ের মুখে এমন আপনি আর তুমি সম্বোধন শুনেই বেশ বুঝতে পারছে অরিন, তার মা খুব রেগে গেছে। কেননা রাফিয়া বেগম খুব রেগে থাকলেই আপনি অথবা তুমি করে বলে। আম্মু বিশ্বাস করো, আমি অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু কি জানি কি হয়েছে ফোনে, অ্যালার্মটা বাজলই না। বেশ ইনোসেন্ট ফেস বানিয়ে কথাগুলো বলল অরিন। তা কি করে বাজবে? যতবার অ্যালার্ম বাজে ততবারই তুমি অ্যালার্ম অফ করে আবার শুয়ে পড়ো। তোমাকে আমার বেশ ভালো মতোই চেনা আছে। চুরি ধরা পড়ার মতো চেহারার অবস্থা হয়েছে এখন অরিনের। অন্যদিকে ওর দিকেই তাকিয়ে মিটমিট করে হাসছে রুহি। অরিন জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও সাফাই গাইতে গাইতে বলতে লাগল, আম্মু সত্যি অ্যালার্ম বাজেনি, মনে হয় ফোনটায় কোন সমস্যা হয়েছে। হয়েছে এবার থামো, আর বলতে হবে না। মনে রেখো তুমি আমার পেটে হয়েছ, আমি তোমার পেটে না। আহ থামো তো রাফু, কি শুরু করলি মেয়েটার সাথে সকাল সকাল? মেয়েটাকে তো খেতে অবধি দিচ্ছিস না। এবার একটু চুপ যা, বাচ্চাটা খেয়ে নিক। রান্নাঘর থেকে আসতে আসতে বলতে লাগলেন জুবাইদা বেগম। হ্যাঁ গো মেজবু, অনেক হয়েছে, আর কিছু বলো না মেয়েটাকে। অরিন মামুনি খাওয়া শুরু করো। মাইমুনা বেগম আর রাইসা বেগম একসাথে বলে উঠলেন। এই খবরদার একদম ওর পক্ষ নিতে আসবি না তোরা, তোদের সবার আদরেই ও দিন দিন বাদর হচ্ছে। রাফিয়া বেগম মেয়ের মাথায় চাটি দিয়ে বলতে লাগলেন। উফ আম্মু ব্যথা পাচ্ছি তো, হাত দিয়ে মাথা ডলতে ডলতে বলতে লাগল অরিন। আহা রাফু কি করছিস? মেয়েটাকে শুধু শুধু কেন মারছিস? যা তো সর এখান থেকে। রাফিয়া বেগমকে সরিয়ে দিয়ে বলতে থাকেন জুবাইদা বেগম। অতঃপর অরিনের মাথায় স্নেহের সহিত হাত বুলিয়ে বলতে লাগলেন, থাক মামুন, খারাপ করিস না, তোর না কোচিং ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আয় বড়মা তোকে খাইয়ে দেই। অরিনও নাকচ করেনি এই প্রস্তাব, আনন্দের সাথে খেতে থাকে বড়মার হাতে। এদিকে ওদের এমন দৃশ্য দেখে রুহি ভান ধরে বলতে থাকে, হ্যাঁ রে আহি, মাহি, দিন দিন আমরা কেমন পাত্তাহীন হয়ে যাচ্ছি মনে হয়, কেউ একটু এমন করে খাইয়েও দেয় না। তুই কি এখনো ছোট আছিস রুহি, যে তোর ও আমাদের হাতে খেতে হবে? জুবাইদা বেগম বলে উঠেন। আহ জবা, মেয়েটাকে এভাবে বলিস কেন? কি এমন চাইছে ও? একটু আমাদের হাতেই তো খেতে চাচ্ছে। আয় মা, মেজো মা তোকে খাইয়ে দিচ্ছি। বলেই রুহির দিকে লোকমা তুলে দিতে লাগলেন রাফিয়া বেগম।
রুহিও বেশ মজা করে খেতে লাগল। এদিকে আহি ও মাহিও বলতে লাগল, তাহলে আমাদের কি দোষ? ওদের কথা শুনে মুচকি হাসলেন সকলে। রাইসা বেগম বললেন, আহি, মাহি, আয় মা, ছোট মা, তোদের খাইয়ে দিচ্ছি। ছোট, তোর একা কষ্ট করে জনকে খাওয়ানো লাগবে না, তুই আহিরাকে খাইয়ে দে, আমি মাহিরাকে দিচ্ছি। মাইমুনা বেগম খাবার প্লেট সামনে নিয়ে বলতে লাগলেন। ওদের খাওয়ার মাঝেই রাফিয়া বেগম জুবাইদা বেগমকে জিজ্ঞেস করেন, হ্যাঁ রে জবা, রোদকে কল করবি না? এতক্ষণে তো মনে হয় ঘুম ছেড়ে উঠে পড়েছে ছেলেটা। দেরি করে ওকে এসব জানালে পড়ে না আবার রাগ করে ছেলেটা? তা যা বলেছ মেজবু, ছেলেটার বুঝি বয়সের সাথে রাগটাও কেমন পাল্লা দিয়ে বেড়েই চলছে। মেয়েকে খাইয়ে দিতে দিতে বলতে লাগলেন মাইমুনা বেগম। হ্যাঁ, ঠিকই বলেছিস তোরা, এজন্যই তো ওকে নিয়ে আমার এত চিন্তা। যাকগে এখন কল দেই আগে। মোবাইলে ছেলেকে কল দিতে দিতে বললেন জুবাইদা বেগম। হ্যালো বাবা। ওয়ালাইকুমুসসালাম বাবা, কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, বাড়ির সবাইও ভালো আছে, শুধু তোর আব্বু একটু অসুস্থ। না তেমন গুরুতর না, আসলে কাল রাতে বোধহয় আবারও প্যানিক অ্যাটাক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোর দেয়া ঔষধই দিয়েছি। আর বলিস না বাপ, তোর বাবা কি আর আমার কথা শোনে? এতবার করে বললাম আজকে বাসায় থেকে রেস্ট করতে, কিন্তু কে শোনে কার কথা? ঠিকই সুরসুর করে অফিস চলে গিয়েছে। আচ্ছা, আসলে বলবো নে। বাবা, তুই দেশে ফিরবি কবে? আর যে সহ্য হয় না আমার, তুই তাড়াতাড়ি ফিরে আয়। সত্যি বলছিস বাবা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি বাবা, তুই সহিসালামতে ফিরে আয়, রাখছি তবে। টুট টুট টুট। এতক্ষণ মা ছেলের কথোপকথন শুনছিলেন উপস্থিত সবাই। ফোন রাখতেই রাফিয়া বেগম প্রশ্ন করলেন, কিরে জবা, কি হয়েছে? এত খুশি যে, কোন সুসংবাদ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার রোদ ফিরছে দেশে, ও আসছে আগামী সপ্তাহে। আমার খোকা ফিরছে আলহামদুলিল্লাহ, খুশিতে কান্না করে বলতে লাগলেন জুবাইদা বেগম। সত্যি বড়বু? রাইসা বেগম উচ্ছ্বসিত কণ্ঠে জিজ্ঞেস করছেন। যাক আলহামদুলিল্লাহ, ছেলেটা সুস্থমতো ফিরুক তবে, আঁচল দিয়ে চোখের কোণ মুছতে মুছতে বললেন রাফিয়া বেগম। মা, সত্যি ভাইয়া ফিরছে? হ্যাঁ রে হ্যাঁ, তোর ভাই ফিরছে, মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন জুবাইদা বেগম। বড়বু, এত খুশির সংবাদ আর তুমি কাঁদছ? বললেন মাইমুনা বেগম। ওরে, এগুলো খুশির কান্নার এসেজো। আমার রোদ যে 6টা বছর পর আসছে, এতগুলো বছর পর আমাকে সামনে থেকে আম্মা ডাকবে। আমার তো খুশিতে গড়াগড়ি করে কান্না করতে ইচ্ছে করছে, বলেই চোখ মুছলেন তিনি। তার এরূপ কথা শুনে বাকি জায়েরাও নাচাইতে হেসে দেয়। আহি, মাহি তো ভাইয়ের আসার কথা শুনে হাততালি দেওয়া শুরু করে দিয়েছে। কিন্তু সকলের এত এত উচ্ছ্বাসের মাঝেও একজন রইল নির্বিকার। সে যে অরিন। সে কি রৌদ্রর আসার কথা শুনে খুশি হয়নি? হয়েছে বই কি, একটু বেশিই খুশি হয়েছে, কিন্তু খুশির চেয়েও বেশি মেয়েটির মনে অন্য এক অনুভূতি জাগ্রত হচ্ছে। এই অচেনা অনুভূতির জেরে যে তার হৃৎপিণ্ডের গতি হঠাৎ করেই স্বাভাবিকের তুলনায় একটু বেশি জোরে হচ্ছে। আচ্ছা, এমনটা হচ্ছে কেন? কেন সে রোদের আসার খবর শুনে স্বাভাবিক থাকতে পারছে না? হঠাৎ করে কি হলো তার? বুকটা কি জোরে জোরে কাঁপছে? হঠাৎ করেই বুক চেপে ধরল অরিন। ওর এমন কাণ্ডে হতচকিত হয়ে তেড়ে আসে রুহি। কি হয়েছে অরিন? বুকে এভাবে হাত চেপে রেখেছিস কেন? খাবার আটকেছে নাকি? চিন্তিত হয়ে জিজ্ঞেস করছে রুহি। রুহির এমন কথায় সকলে নিজেদের উচ্ছ্বাস বাদ দিয়ে অরিনের জন্য ব্যস্ত হয়ে ওঠে। আমি ঠিক আছি রুহিপু, কিছু হয়নি। আচ্ছা, আমি এখন উঠি, আমার ক্লাসে লেট হয়ে যাচ্ছে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল অরিন। অরি, তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ আম্মু, তুমি টেনশন করো না, আসছি কেমন, সাবধানে যাস, জুবাইদা বেগম বললেন। ওকে, ছোট করে উত্তর দিল অরিন। এরপর চলে গেল সে। বাড়ির বাহিরে গিয়ে রাস্তায় দাঁড়াতেই রিকশা পেয়ে যায় অরিন। তাই আর দেরি না করে চলে যায় ক্লাসে। অরিন আবার গাড়িতে করে ততটা যাতায়াত করতে পছন্দ করে না, তার এমন খোলা রিকশায় বাতাস গায়ে মেখে যাতায়াত করতে ভালো লাগে। বাড়িতে যে কয়টা গাড়ি আছে তার মধ্যে একটা নিয়ে কবির সাহেব আর তার বাবা বের হন, একটা নিয়ে তাশরিক সাহেব বের হন, তায়েফ সাহেব তো পুলিশের জিপই ব্যবহার করেন।
আর একটা দিয়ে বাড়ির ছেলে মেয়েদের স্কুল কলেজ দিয়ে আসা হয়। অরিনকে অনেকবার করে বলা হয়েছে গাড়ি দিয়ে যেতে, কিন্তু অরিন যে একরোখা, তাই আর কেউ তাকে রিকশায় যাতায়াতে বারণ করেনি। এদিকে বাড়ি থেকে রুহি, আহিরা, মাহিরা ওরাও যার যার কলেজে চলে যায়। খোলা রিকশায় বসে ব্যস্ত ঢাকা শহর দেখছে অরিন। বাতাস এসে দোলা দিয়ে যাচ্ছে চোখে মুখে তার। বসে বসেই ভাবছে সে, রৌদ্রর প্রতি এমন অদ্ভুত অনুভূতির উৎপত্তি কোনটা। সময়টা ছিল তখনকার, যখন অরিনের বয়স 12 বছর। অরিন তখন ক্লাস 7-এ পড়ে। রৌদ্র বাড়িতে এসেছিল প্রায় 15 দিনের জন্য, কিন্তু তখনও অরিন জানত না যে এরপর তার রোদ ভাই আর আসবে না। দিনটা ছিল সোমবার। অরিন স্কুল থেকে বাড়িতে ফিরবে এমন সময় তার ভাই অনিক আসে তাকে নিয়ে যেতে। অরিনও খুশিমনে স্কুল থেকে ফিরছিল, কিন্তু হঠাৎ অনিক বলে, বনু তুই একটু দাঁড়াবি এখানে, আমার একটা কাজ আছে, আমি 2 মিনিটেই ফিরে আসছি কেমন। আচ্ছা ভাইয়া, মাথা কাত করে সম্মতি দেয় অরিন। অরিনকে স্কুলের গেটের সামনে রেখেই অনিক পাশের দোকানে যায়। হুট করে সেখানে কোথা থেকে উপস্থিত হয় রিমন, অনিকের ক্লাসমেট। একই ক্লাসে পড়ার দরুন বেশ কয়েকবার বাড়িতে এসেছে সে, এবং সেই থেকে অরিনও তাকে চেনে। রিমনকে এমন হুট করে সামনে দাঁড়াতে দেখে অরিন একটু ঘাবড়ে যায়, কিন্তু নিজেকে বাহির থেকে শান্ত রাখে সে। কি ব্যাপার অরিন, এখানে এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? স্কুল তো ছুটি দিয়েছে, বাসায় যাচ্ছ না যে? রিমন অরিনের দিকে তাকিয়ে কথাগুলো বলে ওঠে। কেন জানি এই হাঁটুর বয়সী মেয়েটাকে রিমনের বেশ ভালো লাগে। কি সুন্দর দেখতে, মনে হয় যেন আস্ত একটা জীবন্ত পুতুল। আর এর হাসিটা তো একেবারে বুকে গিয়ে বিঁধে রিমনের। রিমন আরও কিছু বলবে তার আগেই অরিন বলে ওঠে, আসলে ভাইয়া আমি ভাইয়ুর জন্য অপেক্ষা করছি, ও একটা কাজে গিয়েছে। চলে আসলেই বাসায় যাব। তাই বলে এই রোদের মাঝে এভাবে দাঁড়িয়ে থাকবে? আচ্ছা ওয়েট আ সেকেন্ড, বলেই পাশের একটা দোকানে চলে গেল সে। কিছুক্ষণ পরেই রিমন হাতে 2টো আইসক্রিম আর কয়েকটি ডেইরি মিল্ক নিয়ে ফেরত আসে। সেগুলো অরিনের দিকে এগিয়ে দিয়ে বলে, নাও অরি, আইসক্রিমটা খাও, ভালো লাগবে, আর চকলেটগুলো বাসায় গিয়ে খেও কেমন। না ভাইয়া, লাগবে না ধন্যবাদ। আরে না বলছো কেন? আমি কি অপরিচিত কেউ? আমাকে তো তুমি চিনোই, আমি তোমার ভাইয়ের ফ্রেন্ড। নাও ধরো এখন, আর না করবে না একদম, ওকে। এই বলে জোর করে খাবারগুলো হাতে দিতে লাগল অরিনের। অনেকক্ষণ জোরাজোরির পর বাধ্য হয়ে সেগুলো হাতে নিল অরিন। যেই না আইসক্রিমটি মুখে দিবে, অমনি কেউ ওর হাতটি খপ করে ধরে নেয়। ধরে রাখা হাতের মালিকের দিকে তাকাতেই দেখতে পায় রৌদ্র ওর দিকে রক্তলাল চোখ দিয়ে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে। অরিন কিছু বলতে যাবে, তার আগেই রৌদ্র রিমনের দিকে তাকিয়ে কটমট করে আঙুল উঁচিয়ে বলতে থাকে, ওর জন্য তোমার এত দরদ না দেখালেও চলবে। আর হ্যাঁ, নেক্সট টাইম কখনো যেন ওর ছায়ার আশেপাশে ও না দেখি, গট ইট। আর যদি আমার কথা অমান্য করার দুঃসাহসও দেখাও, তাহলে এর ফলাফল মোটেও তোমার জন্য ভালো হবে না। আই রিপিট, একদম ভালো হবে না। বলেই গটগট পায়ে সেখান থেকে অরিনকে টেনে নিয়ে চলে যায় রৌদ্র। আর রিমন পেছনে থেকে তাকিয়ে রইল তাদের প্রস্থান। পরপর কয়েকটা শুকনো ঢোক গিলল সে। এই রৌদ্রকে বেশ ভালো মতোই চেনেও। একবার কোন এক ছেলে যেন কলেজে ওকে কি এক কথা বলেছিল, আর অমনি ও ছেলেটাকে মারতে মারতে আধমরা করে ছেড়েছে। এরপর থেকে এ ছেলেকে বেশ ভালোই ভয় পায় ও। অনিকের সাথে বেশ কয়েকবার ওদের বাড়িতে গিয়েছিল, তাও রৌদ্রের অনুপস্থিতিতে, কেননা এই ছেলের উপস্থিতিতে তার বাড়িতে যাওয়াও যে এক বিরাট ব্যাপার। কথাগুলো ভেবেই ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল রিমন। রিমনের সামনে থেকে অরিনকে নিয়ে কিছুটা দূরে এসে হেঁচকা টানে অরিনকে নিজের সামনে দাঁড় করাই রৌদ্র। অরিনের হাতে এখনও রিমনের দেওয়া খাবার দেখেই মেজাজ চটে যায় রৌদ্রর। এক টানে অরিনের হাত থেকে সেগুলাকে নিয়ে রাস্তায় ফেলে দেয় সে। এতক্ষণের এসব কাণ্ডে হতবিহব্বল হয়ে আছে অরিন। কি থেকে কি হচ্ছে এখনও তার বোধগম্য হচ্ছে না। কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে সে। কিছু বলতে যাবে তার আগেই তার চোয়াল আকড়ে ধরল রৌদ্রর শক্ত হাতের আঙুল। ব্যথায় চোখ মুখ কুঁচকে আসে অরিনের। পরপরই রৌদ্রের কটমটিয়ে বলা কথাগুলো কানে আসে তার, অন্যের থেকে কিছু নিতে হবে কেন তোর? কিছু লাগলে আমাকে বলতে পারিসনি? আবার রাস্তায় অন্য ছেলের সামনে দাঁড়িয়েছিলি কোন সাহসে অরি? এত বড় হয়ে গেছিস তুই? হ্যাঁ, কথা বল, জোরে ধমক দিয়ে বলতে থাকে রৌদ্র। এদিকে গালের ব্যথায় হালকা গোঙানি দেয় অরিন। চোয়াল থেকে রৌদ্রর হাত সরাতে চেয়ে লাভের লাভ কিছুই হল না, পড়ে ব্যথায় আর টিকতে না পেরে চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরতে থাকে অরিনের।
অরিনের চোখের অশ্রু দেখে এতক্ষণে হুঁশে ফিরে রৌদ্র। অগত্যা নিজের হাত সরিয়ে নেয় অরিনের চোয়াল থেকে। ইতোমধ্যেই রৌদ্রের দানবীয় হাতের থাবায় অরিনের নরম তুলতুলে গালে 5 আঙুলের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। সেদিকে চেয়ে রৌদ্রর চোখে মুখে কাতরতা নেমে আসে। অরিন তখনও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। অরিনের কান্না দেখেই রৌদ্রর বুকটা ধক করে ওঠে। সে তাড়াতাড়ি অরিনের মুখটা নিজের হাতের আজলায় নরমভাবে উপর করে তোলে। অরিনের কান্নারত মুখটির পানে চেয়ে কণ্ঠে একরাশ কাতরতা ঢেলে উদ্বিগ্ন হয়ে বলতে থাকে, সরি, সরি জান বাচ্চাটা। একদম সরি, প্লিজ তুই কান্না করিস না। অরি দেখ একবার আমায়, প্লিজ বাচ্চা একবার তাকা আমার দিকে। এই দেখ আমি কানে ধরছি। কানে হাত দিয়ে আবারও বলে উঠে রৌদ্র, আর কখনো তোকে আঘাত করব না প্রমিস জান বাচ্চা, আর বকবও না, তবুও প্লিজ তুই কান্না করিস না। আমার সত্যি কষ্ট হচ্ছে অরি, তোর কান্না আমার সহ্য হয় না। প্লিজ থামো না জান বাচ্চা, এবারের মতো ক্ষমা করে দে প্লিজ। ওর এমন কাণ্ড দেখে অরিন নিজের কান্না রেখে ফ্যালফ্যাল করে রৌদ্রর দিকে তাকিয়ে থাকে। রৌদ্রর হাত এখনও তার কান ধরে আছে। এমন এক বড় ছেলে হয়ে এমন এক ছোট মেয়ের সামনে কান ধরে দাঁড়িয়ে আছে দেখে রাস্তায় থাকা 2-1 মানুষ বেশ কৌতুকের সাথে তাকিয়ে আছে তাদের দিকে। তবুও এতে বিন্দুমাত্র হেলদোল নেই রৌদ্রর। তার চোখে মুখে এখনও আগের ন্যায় কাতরতা। অরিন কিছুক্ষণ রৌদ্রর দিকে তাকিয়ে আচমকাই হো হো করে হেসে ওঠে। ওর এমন হাসি দেখে যেন মাত্রই রৌদ্র কলিজায় পানি আসল। অগত্যা নিজেকে ধাতস্থ করে স্বাভাবিক করে নেয় সে, আর একদৃষ্টিতে তাকিয়ে থাকে সেই হৃদয় থমকে দেওয়া হাসিটির পানে। অরিনকে এভাবে হাসতে দেখে রৌদ্রের মুখেও একটা মুচকি হাসি ফুটে ওঠে। আর মনে মনে ভাবতে থাকে, তোর এই হাসির জন্য আমি সারাজীবন হাসির পাত্র হতে রাজি সানশাইন। বেশ কিছুক্ষণ পর অরিন হাসি থামিয়ে বলে উঠে, রোদ ভাই আপনি এত বড় হয়েও কান ধরেছেন, লোকে দেখলে কি বলবে সেটা তোর ভাবতে হবে না, আয় আমার সাথে। বলেই অরিনকে নিয়ে একটি দোকানে ঢুকে রৌদ্র। দোকান থেকে 2 বক্স চকলেট আর 1 বক্স কোন আইসক্রিম নেয় সে। পেমেন্ট করে অনিককে কল করে বলে দেয় অরিনকে সে বাসায় নিয়ে যাচ্ছে। এদিকে চকলেট আর আইসক্রিমগুলো অরিনের হাতে দিয়ে রৌদ্র বলে, অরি এই 1 বক্স চকলেট পুরোটা তোর আর বাকি 1 বক্স বাকি বাচ্চাদের দিস, আর তোর যদি কাউকে দিতে ইচ্ছে না করে তাহলে পুরোটাই নিজে খেয়ে নিস, আর আইসক্রিম আপাতত একটা খা এখন, বাকিগুলো বাড়িতে বাচ্চাদের দিবি। ভুলেও বেশি আইসক্রিম খাবি না তুই, না হলে তোর ঠান্ডা লাগবে। সর্বোচ্চ 2 এর বেশি না ওকে। আচ্ছা, একটা আইসক্রিম মুখে পুরতে পুরতে বলে অরিন।